সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য পত্রিকাগুলোর হেডলাইন ও শিরোনাম নিয়ে আলোচনা করব। আলোচনা শোনার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা আলোচনা যাবার আগে আমরা একটু আজকের পত্রিকার উল্লেখযোগ্য হেডলাইনগুলো একটু জেনে নেই। দৈনিক প্রথম আলো, বাসা, কারখানা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, এটি অনুসন্ধানী প্রতিবেদন। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে দল সংশ্লিষ্টরা না থাকে শক্তি মনে করছে ওবামার প্যানেল। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত। দৈনিক আমার দেশ, গুমের অপরাধী সিন্ডিকেট এখনও বিচারের বাইরে, আন্তর্জাতিক গুম দিবস আজ। ভিপি নূরের উপর নির্মম হামলা সেনা পুলিশের। বাংলাদেশ প্রতিদিন, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষের রণক্ষেত্র, লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ বাড়ছে, এটা হবে ইতিহাসের সব থেকে ঝুঁকিপূর্ণ। দৈনিক ইত্তেফাক, ইসির রোডম্যাপ ঘিরে রাজনীতিতে অনৈক্য, নূরের উপর হামলায় ঘটনায় বিভিন্ন দলের নিন্দা ও প্রতিবাদ। জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ, গুরুতর আহত নূর। দৈনিক যুগান্তর, বেশিরভাগ অর্থ লুট হয় এলসিতে, পাচার 22 লাখ কোটি টাকা। গুম প্রতিরোধ দিবস, ফেরেননি 352 জন, পথ চেয়ে স্বজনরা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার। দৈনিক কালের কণ্ঠ, জনজীবনে অশ্লীলতার থাবা, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। গুম বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন, তারেক রহমান। জাপা গণ অধিকার পরিষদ সংঘর্ষ, নূর আইসিইউতে, এখনও নিখোঁজ 220 জন গুম প্রসঙ্গে। সমকাল, 6 দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক। আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে, উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, মির্জা ফখরুল। দৈনিক কালবেলা, তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি, নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে। জাপা গণ অধিকার সংঘর্ষে রক্তাক্ত নূর আইসিইউতে। দেশ রূপান্তর, জাপা কার্যালয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ, গুরুতর আহত হয়ে হাসপাতালে নূর। আজও তাদের ফেরার আশায় স্বজনরা, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। দৈনিক বণিক বার্তা, স্বাস্থ্যসেবায় বরাদ্দে এশিয়ায় অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথা ভাবতে হবে, সিইসি। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, নির্বাচন হবে তো, মির্জা ফখরুল। রোডম্যাপ, সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দৈনিক মানবজমিন, মাঝপথেই থেমে গেছে আলোচনা, জুলাই সনদ প্রসঙ্গে। জোট নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি, কাকরাইলে জাপা গণ অধিকার সংঘর্ষ। দি ডেইলি স্টার, অনলি 5% রোড ক্রাশ ভিকটিমস গেট কম্পেনসেশন, হন্টেড বাই স্কার্স স্টিল ওয়েটিং ফর জাস্টিস, জেপি গণ অধিকার ক্রাশ ইন কাকরাইল। নিউ এজ, ফ্যামিলিজ অফ ভিকটিমস স্টিল ক্রাই ফর জাস্টিস। Arms cage accused snatched from Gazipur police custody, 5 cops injured. Next election will be most risky in history, says election commissioner. এই ছিল মোটা দাগে আমরা যেটা আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সেটি নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। নুরুল হক নূরের বিষয়টিও রয়েছে, গতকাল রাতে যেটি ঘটেছে বিজয়নগর এলাকায়। আমরা গুম, আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির বেশ নেতাকর্মীরা গুম হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল সহ বেশ সাধারণ মানুষকেও গুম করা হয়েছে। এই গুমের বিচার এখনো আসলে সেভাবে হয়নি। যারা সংশ্লিষ্ট যাদের পেয়েছে তারা এখনো কেউ কেউ আটক আছেন, কেউ কেউ দেশ থেকে পালিয়ে গেছেন। এই বিষয়গুলো কিভাবে বিবেচনা করবেন? আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনের সকালবেলা অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভ সকাল এবং সশ্রদ্ধ সালাম। আজকে আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা খুব দুঃখজনক একটা দিবস পালন আমরা করছি। একটা হত্যাকাণ্ডের শিকার হলে তার তো নির্দিষ্ট তারিখ থাকে, তার পরিবারের নির্দিষ্ট তারিখে তাকে স্মরণ করে হয়তো দোয়া মাহফিল করতে পারে, গাঙালি উপোস করতে পারে, কিন্তু গুমের তো কোনো দিবস নাই। এখন সে কি, এখন আমাদের ইলিয়াস আলী, এখন আমি তার ব্যাপারে কালকে একটা জায়গায় নাম সেভ করতে গিয়ে তার ছোটো ভাইয়ের সাথে কথা বললাম, তো আমি কি লিখব, লেট লিখব না ইলিয়াস আলী লিখব? আমি নিজে এর ভেতরে পড়ে গেলাম।
কিন্তু এটা কত কষ্টের একটা ব্যাপার। তারপরে এখনও যারা গুম হওয়ার পরে লাশ হয়ে ফিরে এসেছে তারাও কিন্তু জানে না কবে তাকে মেরে ফেলা হয়েছে, কতক্ষণ আগে। তারপরেও হয়তো একদিন দুই দিন আকপাস্কের করতে পারে, কিন্তু এখনও আশায় এসে বসে আছে। ইলিয়াসের বাচ্চারা বড় হয়ে গেছে, দেখতে দেখতে বাচ্চার বিয়ে হয়েছে, বিয়েতে গিয়ে আসলাম। এখন কতদিন অপেক্ষা করবে ইলিয়াসের ওয়াইফ, কদিন তার সন্তানরা অপেক্ষা করি, আমাদের চৌধুরী আলম, হুমায়ুন ভাই, এরকম। তো আমি এখন কি বলবো, এখন তা ফ্যাসিস্ট সরকার তো ক্ষমতা নেই, এখন তারা কোথায় আছে? যদি কেউ বেঁচে থাকে, ইলিয়াস আলীর ব্যাপারে যেমন দু একদিন বলে ইলিয়াস আলী আসবে, ফিরে আসবে, সেখানে তার এলাকায় ওই নির্বাচনকে কেন্দ্র করে কেউ কেউ পক্ষ বিপক্ষ থাকে না। যখন এই কথাটা বলে ইলিয়াস আলী যখন আসবে, ইলিয়াস আলী হাতে সিটটা উঠিয়ে দেবো, তখন প্রশ্ন থাকে ইলিয়াস আলীকে আসলে আছে? থাকলে তাহলে কোথায় আছে? 1 বছর পার হয়ে গেল, তা থাকলে তো অবশ্যই তাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যে থাকে, আয়নাঘর আমরা দেখলাম, সবই তো দেখলাম। বাংলাদেশের ভিতরে তো আর থাকার কোনো সম্ভাবনা নেই। আর ভিতরে যদি কোথাও রেখে থাকতেও, তাহলে তাদের খাদ্য পানি না পাওয়ার কারণে একদিন তো তাদের কঙ্কালও মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। তো এই দিবসটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। আমি আশা করব দেশের বাইরে যদি কোথাও নিয়ে রাখে, তো সরকারকে বলবো যে এটা যথাযথভাবে আমাদের থাকলেও ভারতে থাকতে পারে, আর কোথাও তো নেই। সরকারের সাথে আলোচনা করে যদি কেউ থেকে থাকে, আমরা আশা বাঁধতে চাই, আমরা আশা করতে চাই ইলিয়াস আলী ফিরে আসুক আমাদের মাঝে, বা যে 264 জন এখন অপেক্ষা করতেছে তাদের কাছে, তাদের পরিবারের কাছে তার ফিরে আসুক, এটা আমাদের সর্বোচ্চ চাওয়া থাকবে। তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচার হয়েছে? কয়জন বিচার হয়েছে বলুন তো? এ কত বড় জঘন্য কাজ ছিল, এবং এই কাজগুলি যখন করতে বাধ্য করেছে অথবা সব প্রণোদিত হয়ে বেশিরভাগের সরকারের কাছাকাছি যাওয়ার জন্য হয়তো অনেকে এটা কাজটা করেছে। তা আমি দেখেছি যে অনেকগুলি ঘটনা, আমার এলাকার একটা ঘটনা ঘটলো, একটা মসজিদের ইমাম তারে বিকালবেলা ধরে নিয়ে আসলো, আসর নামাজ পড়ে বিরার পথে। তারপরে আমি খবরটাও রাখলাম। একটা পর্যায়ে 2-3 দিন পর তাকে দেখানো হচ্ছে সাভারে অনেক অস্ত্র নিয়ে, ভারী ভারী অস্ত্র নিয়ে ধরা পড়েছে। তা আমি তাকে যেভাবে চিনি, ভারী অস্ত্র থাকা তো দূরের কথা, অস্ত্রের নামও শুনি, কিন্তু দেখা তো দূরের কথা। তো এই যে মিথ্যাচার, তো এই মিথ্যাচার করতে করতে এমন এক জায়গায় গিয়েছিল, দেখেন যে আমি থাকি শ্যামলীর পাশে কল্যাণপুর, দেখলেন একটা নাটক হলো, জঙ্গি নাটক। পরে দেখা গেল সবগুলি গুলি লেগেছে কিন্তু পিছনে, তো ওয়ারসার ঠিকই পিছন দিয়ে গুলি করা হয়েছে। সামনে ফাইটার তো সামনে লাগার কথা, একটারও গুলি সামনের দিকে নেই। তারপরে আপনার শোলাকিয়াতে এক ঘটনা হলো, সিলেটে আমরা দেখছি কয়েকটা লংমার্চ হেলিকপ্টার যাচ্ছে, চোয়াল যাচ্ছে, কত কিছু ঘিরে রাখছে। তারপর দেখা যাচ্ছে 1 দিন পরে 2 দিন পর দেখা যাচ্ছে বাড়িতে একটা গর্ভবতী মহিলা, একটা শিশু বাচ্চা, আর একটা হচ্ছে সাধারণ একটা মানুষ। তো আমি যখন এই জঙ্গি নির্দিষ্ট ওই জঙ্গি কোথাকার জঙ্গির নাম কি কি জানার পরেই তো আমি বাড়িটা ঘেরাও করব। তাহলে এই যে নাটকগুলি হয়েছে, তো ওই নাটকগুলির মধ্যে দিয়ে অনেকে আবার ওই গোলাগুলিতে মারাও গেছে 2 একজন হয়তো। এখন এই যে ঘটনাগুলি ঘটেছে অতীতে, এগুলো কোনোটাই বিচার হচ্ছে না, বিচার হওয়া উচিত। এখন আমার কথা হলো যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা যদি অধরা থেকে যায়, তাহলে এই যে অপরাধ বোধ বা অপরাধ করলে, অন্যায় করলে যে শাস্তি পেতে হয়, শাস্তি এড়ানো কোনোভাবেই সম্ভব না, তাহলে কিন্তু ভবিষ্যতের এই কাজগুলো করবে না কেউ। এখন ধরেন একটা নির্দলীয় সরকার ক্ষমতা আছে, বা ইন্টারিম গভর্নমেন্ট আমরা বলি, যারা তো অন্তর্বর্তীকালীন সরকার, 1 বছরে গুম হয়নি। এর আগে গুম হয়তো ক্রসফায়ার হতো, যখন র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলি, তখন থেকে আবার গুম বন্ধ হয়ে গেছিল। তো কথায় কথায় গুম, কথায় কথায় খুন, এবং এমন একটা অবস্থা যে র্যাবের কর্মকর্তারা, যেমন আপনার এতে নারায়ণগঞ্জ 7টা খুন করে ফেললো কন্ট্রাক্টে। তারপরে গেল মাজারে, যে র্যাব দায়িত্বে থাকা অবস্থায় তারা মাজার থেকে টাকা নিয়ে আসলো। তা আসলে মানুষের নীতি নৈতিকতা এত অধপতন হয়ে গিয়েছে
যার কারণে বিগত 15.5 বছর আমরা কি নির্মম নির্যাতনের শিকার হলাম। তো যাক, আমরা মার খেয়ে রিমান্ডে গিয়ে অনেক ইলেকট্রিক শক খেয়ে আমরা বেঁচে আছি, কিন্তু যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই পরিবারগুলি কি অবস্থা। এই জন্য আমি বলি যে আর বাংলাদেশে গুম কালচার যেন ফিরে না আসে। একটা বিষয় যদি একটু জানতে চাই, গুমকে কি বৈশ্বিক রূপ দিয়েছিল আওয়ামী লীগ? যেমন সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করা হলো ভারত থেকে, শিলং থেকে, আবার দেলোয়ার হোসেন সাইদের একজন সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, তারও অবস্থান হলো ভারতে। এই বিষয়টা আসলে কি মনে হয় আপনার? এইটা তো ধরুন একটা খুব জঘন্য ঘটনা ছিল। সালাউদ্দিন আহমেদ আমাদের দলের এখন স্থায়ী কমিশন, তখন যুগ্ম সম্পাদক ছিল। তাকে যেদিন গুম করলো আমি তখন ওই বাইরে ছিলাম। আমি প্রচণ্ডভাবে আমি বিভিন্ন মিডিয়াতে কথা বললাম। এখন সালাউদ্দিন আহমেদকে আমরা তখন দেখলাম শিলংয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এরকম একটা সুদর্শন একটা মানুষ, একটা মন্ত্রী ছিল, এমপি ছিল, বিসিএস ক্যাডার, ছাত্র রাজনীতি করতো। আমার কাছে কষ্ট লেগেছে, অবাক লেগেছে, এটা কি, কোন সংস্কৃতি? সালাউদ্দিন তো আর একদম লাভ দিয়ে পার হয়তো ওপারে চলে যায় না, অথচ সেটাকে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি। সালাউদ্দিন নিজের থেকে গিয়েছিল, আমরা করি যে আমরা একসাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলাম, তারা আমরা বলি। একবার বিবির কাছে লাগে না যে এই একটা লোক এতটা বছর বিদেশে কারাগারে থাকলো বা এই অবস্থা তাকে ফিরে রাখা হয়েছিল, এই লোকটার বিরুদ্ধে কথা বলতে হিসাব করলো, বললো না। তারপরে আপনার মাহমুদুর রহমান মান্না একবার গুম হলো। তা দেখা গেল একদিন না 2 দিন পরে তাকে পাওয়া গেল কোথায়, স্টার কাবাবে সে ইয়ে খাচ্ছে, কি বলে, নান রুটি খাচ্ছে। এই যে মিথ্যাচার। তারপরে আমি একটা কথা বলবো, আমি যখন আমাকে যখন ধরে নিয়ে গেল টকশো থেকে, মামলা দিবসের পরের কথা, আমি যখন রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, তখন একটা ছেলে 2 দিন পরে একটা ছেলে সকালবেলা ধরে নিয়ে আসলো, বেশ ফিটফাট একটা সুন্দর একটা ছেলে। তো ও জিয়ার তুমি কে? বললাম আমি নড়াইল 1 নম্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো কোথা থেকে দিল? বলে আমি নারিন্দার দিকে আমি লুকিয়েছিলাম। তা আমার মেয়র আবার ওখানে বিএনপি ছিল, আবার উপজেলা চেয়ারম্যান মনিরুল বিএনপি ছিল। মেয়র গ্রেপ্তার হয়েছে। মেয়রের সাথে কথা বলেছে 2 দিনের আগে, ওই টেলিফোন ওখান থেকে নিয়ে ওইটা ট্র্যাকিং করে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে ভোর রাত্রে নিয়ে আসলো। তা আমরা যে ঘরটা ছিলাম 16 ফিট বা 18 ফিট এর বেশি হবে না, 30-32 জন আমাদেরকে ওখানে রাখতো। আমাদের মোহাম্মদ শাহজাহান, শামীম, বেলাল, আহসান, লিঙ্কন, মনিরুল, অনেকে। আমাদের সাথে আবার এই সাপের বিষ নিয়ে ধরা পড়া, সাইকেল চোর, নানান মানে ছিনতাইকারী, চুরি, সব লোক এক জায়গায় রাখে। সেখানে ধরেন আপনার বসাও যায় না, সবাই একসাথে বসতে পারে না। অর্ধেক দাঁড়িয়ে থাকে রাত্রে, সারাদিন সারাতে এক সিস্টেম, অর্ধেক বসে, শোয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ওই ছেলেটাকে নিয়ে আসলে আমি তাকে দেখেটে আমার মায়াও লাগলো, একটা খেতে দিয়ে আমার এই যে থোড়ার উপর, থায়ের উপরে আমি ওকে বললাম তুই এখানে মাথা দিয়ে, আমি তো বসে আছি, শোয়ার তো কোনো সুযোগই নেই। ওয়ালের সাথে হেলান দিয়ে থাকলো। সকালবেলা ওকে নিয়ে গেল রিমান্ডে। ভালো হাসতে হাসতে গেল, আসতেছে কাঁপতে কাঁপতে আসতেছে। কি ভাই খুব মারা মারছে, কেন? খালি বাড়ির ঠিকানা চাই, ফোন নম্বর দাও, ফোন নম্বর দাও। ফোন নম্বর দিয়ে বাড়িতে ফোন করে টাকা চাবে। ভাই আমার টাকা দেওয়ার সামর্থ্য এই মুহূর্তে নেই, আমি টাকা দেবো না। আমি যখন জেলখানা যাবো তখন আমি বাড়ির সাথে যোগাযোগ, তার আগে বাসার সাথে যোগাযোগ করবো না। প্রতিদিনই নিয়ে যায়। তো কত অনৈতিক জায়গায় ছিল, আবার কাঁপতে কাঁপতে আসে। আর একটা ছেলে ছিল মোটা দাদা, তো দেখি রাত্রিবেলা কাঁপে, হঠাৎ আমরা তো ঘুমাতে পারি না, বসে থাকি। তো দেখি ঘন্টা খানিক দেরি পর ফিরে আসে হাসতে হাসতে, তরতাজা। কি রে তুই শালা যাও হলো কাঁপতে কাঁপতে, আসো তাজা হয়, আর ও যায় হাসতে হাসতে আসে কাঁপতে কাঁপতে। তুই বলছে স্যার আমি থাকতে পারি না। কি থাকতে পারি না? স্যার প্রতি রাত্রে আমার 2 বার করে ইয়াবা খেতে হয়। তা আমি একটা ইয়াবা খাই, একটা ইয়াবা খাওয়ার জন্য 5,000 করে টাকা দিতে হয়। স্যার এই 63,000 ইয়াবা কিন্তু আমার কাছ থেকে উদ্ধার করেছিল। আমার টাকা ছিল 5 লাখ, সেটাও নিয়েছে, গাড়িটাও নিয়েছে। সেই ইয়াবাই আমি খাই 5,000 টাকা দেখি না। এইটা আমি টক শোতে বলার কারণে বেঞ্জিত র্যাবের ডিজি আমাকে আপনার বিচার হবে, আপনাকে শাস্তি হতে হবে। সেই ছেলেটা আমি চলে গেলাম পরে রিমান্ড শেষে কাশিমপুর কারাগার। হঠাৎ দেখে বন্দুক যুদ্ধে ইমরুল কায়েস নিহত, তার কাছে পিস্তল পাওয়া গেছে, গুলি করেছে, গুলির খোসা পাওয়া গেছে, বোম পাওয়া গেছে। দেখার পর
পত্রিকা রাখতাম যুগান্তর। যুগান্তর দেখার পর আমি এত জোরে চিৎকার করে উঠছি, আমার আর চিৎকার বন্ধ হয় না। মোশাররফ স্যার কী হয়েছে হাবিব, সবাই হাবিব হলোটা কি? অনেক কেন স্যার, ইমরুল গাছের শরীরের গন্ধ এখন আমার থায় লেগে আছে মনে হচ্ছে। ও কোথায় বন্দুক পেলো? তো ছিল ওকে রিমান্ডার রেখে আসলাম ডিবি অফিসে। ও বন্দুক পেলো কোথায়, বোম পেলো কোথায়? এই যে মিথ্যাচার যে হয়েছে, আপনার চিন্তা করা যায় আমরা কোন দেশে বসবাস করতাম। সেখান থেকে আমরা মুক্ত হতে চাই, আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা গতকালকের ঘটনাটি যাই, নুরুল হক নূরের উপর যে হামলা, সেই বিষয়টি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ। নুরুল হক নূর এখন আইসিইউতে রয়েছেন। যদিও নুরুল হক নূর আসলে তার নিজের অফিসের নিচেই ছিলেন সংবাদ সম্মেলন করার বিষয়ে। এই রাজনীতিতে আসলে নির্বাচন বানচালের বিষয়টিও রয়েছে শঙ্কা। যদিও বিএনপির মহাসচিব বলেছেন যে তিনি কোনো শঙ্কা দেখছেন না, কিন্তু বিভিন্ন ঘটনা আপনার কাছে এরকম মনে হচ্ছে কিনা, বা নূরের ঘটনাটা একটু যদি আগে বিশ্লেষণ করেন। নূরের ঘটনাটা আমি বলি, আমি কালকে নূরের অফিসের পাশে একটা অফিসে আমি বসাছিলাম, একটু কাজে গেছিলাম। তো সাংবাদিক আসলো 2-3 জন, আমার সাথে দুপুরে খাওয়া দাওয়া করলো, করে বললো ভাই 2টা সাক্ষাৎকার নেওয়ার কথা। একটা নিল, আর একটা ভাই নূর বসে আছে, তার সাথে কিছু কথা বলতাম। আমি তখন জানলাম নূরের অভিপ্রায় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই দাবিটা আমার সর্বপ্রথম আমি করেছিলাম, যে 14 দল, হাসান ইনু ভাই, তারপরে রাহাত মেনন ভাইয়ের যে দল, সেগুলো সমান 14 দল এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ এই জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ এই 15.5 বছর এদেশের মানুষকে নির্যাতন করতে পেরেছিল। এরা যদি না থাকতো, সাথে না সম্বন্ধে জ্ঞাপন করতো, তাহলে অনেক আগে ফ্যাসিলিটি বিদায় হতো। অতএব আওয়ামী লীগ যদি নিষিদ্ধ ঘোষণা হবে, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারবে, আওয়ামী লীগের নেতাদের কারাগারে তারা কেন যাবে না? তারা তো সমাদর্শে দোষী। এটা আমি প্রথমেই বলেছিলাম। যাই হোক, নূর কালকে মানে সাংবাদিক সম্মেলনে এইসব কথাবার্তা বলে তাদের নির্দেশনা মিছিল ছিল, অর্থাৎ মিছিলের রুটটা ওই দিকেই ছিল। এখন এটা আমি যেহেতু সচক্ষে দেখি না, আমি তখন ওখানে বসা ওই অফিসে। তারপরে আমি আমার একটা প্রোগ্রাম ছিল 8টার সময় ডিবিসিতে, আমি বের হবো, তখন দেখলাম যে এদিক দিয়ে তো সংঘর্ষ চলতেছে। মোবাইলে দেখে ওই দিকে ফিরে আসলাম। ওখানে সংঘর্ষের খবরটা আমি জানি। পরবর্তী সময় আবার একটা টক ছিল ভার্চুয়াল শেষে, পরে দেখলাম যে নূরের ওখানে হামলা। আমি প্রথমে কনফিউজ ছিলাম যে এটা কি জাতীয় পার্টির অফিসের সামনে না অন্য কোথাও। পরে জানলাম যে না, নূরের অফিসের সামনে। এখন আমার এই জায়গাটাই আমার প্রশ্ন, যদি জাতীয় পার্টির অফিসের সামনে, যদিও জাতীয় পার্টি এই মুহূর্তে তাদের অফিস খুলে বহাল তবিয়তে বসা, এটা একটা চ্যালেঞ্জ। জুলাই আন্দোলনের সাথে জুলাই বিপ্লবকে কটাক্ষ করা। আওয়ামী লীগ যেহেতু নেই, তো আওয়ামী লীগের দোষও তারা পার্টি অফিস খুলে বহাল তবিয়তে থাকবে, চলাফেরা করবে, এটা তো হতে পারে না। এই 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 জাতীয় পার্টি দীর্ঘ 9 বছর এদেশে আমাদের উপর নির্যাতন করেছে, বারবার মারকে হাসপাতালে গেছে, মাসের পর মাস হাসপাতালে গেছে। সেই দিফল শাহ জাফর জয়নাল থেকে শুরু সেলিম দিল, রাফুল বসুনিয়া, তারপরে জিহাদ, ডাক্তার মিলনের রক্তের মধ্যে তাজুল, মহিউদ্দিন ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে কিন্তু 90 উৎখাত করেছিলাম। একটা অপরাধ তো তারা মহা অপরাধ তখন করেছিল, অবৈধ ক্ষমতা দখল করে অপরাধে তখন বিচার করা হয়নি, সেটা সঠিক ছিল, বিচার করা উচিত ছিল। সেই জাতীয় পার্টি পরবর্তী সময় আওয়ামী লীগকে ক্ষমতা টিকে থাকার জন্য যা করার দরকার, যে সমর্থন করার দরকার তাই করেছে, যে ভাষায় বক্তব্য দেওয়ার দরকার বিরোধী দলের বিরুদ্ধে তাই বলেছে। তো তারা কেন পার্টি অফিস খুলে বহাল তবিয়তে অফিস করবে কেন? তো এখন নূরের সাংবাদিক সম্মেলনের পরে সে মিছিলে যাচ্ছিল, এখন সেই মিছিলের উপরে তো স্বাভাবিকভাবেই মানে ছেলেদের মধ্যে একটা তো রাগ ক্রোধ হতেই পারে। এখন সেটা কোন পক্ষ থেকে আগে ঢিল মেরেছে আমি তা জানি না, এটা আমি দেখি নাই। কিন্তু একটা পার্টির প্রেসিডেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ভাবে নির্যাতিত হয়, এটি তো ধরেন আমরা কথা বলতেছি, আমি কথা বলতে ওই জায়গায় আসতেছি। তো ওই জায়গায় কেউ আগে ঢিল মেরেছে আর কে পরে ঢিল মেরেছে, সেটা পরের বিচার। কথা হলো যে ঢিল মারার মতো পরিস্থিতি হলো কেন, কেন ওখানে তারা অফিস খুলে বসেই বা কেন এত মানে এর সঙ্গে দাম্ভিকতা দেখানোর দরকারটা কি? তারপরে যখন ওখানে যাচ্ছে মিছিলটা, তা ওই জায়গায় এমনভাবে ব্যারিকেড দেওয়া, ওটা গলির মধ্যে, তা ওই গলির ভিতরে ঢুকবে কীভাবে? প্রশাসনের উচিত ছিল সেই জিনিসটাকে সিরিয়াসলি দেখা। তারপরেও আমি বলবো ওই জায়গায় সংঘর্ষ বেঁধেই যখন গিয়েছে, সেখানে যদি নূর আহত হতো তাহলে আমার বক্তব্যটা ভিন্নভাবে দিতে পারতাম। যখন গিয়েছে ঘটনার মধ্যে দিয়ে ঘটেছে, কিন্তু নূরের অফিসের সামনে সে সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিল না, করতেছিল, করবে প্রস্তুতি নিচ্ছিল।
ওখান থেকে ওখানে দূরত্ব প্রায় 500 মিটার। সেই জায়গায় গিয়ে এই আক্রমণটা আমি কোনোভাবেই সমর্থন করি না, করা উচিতও না, কারোই উচিত না। তারপরে সে তো ডাকসুর ভিপি ছিল, তো সে তো ওখানে কাউকে এমন তো না জাতীয় পার্টির ওখানে 2টা লাশ ফেলে গেছে, সেখানে তাকে ধরতে পারে। লাশ যদি 2টা পড়ে থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতো, তার আরও সাথে তাদেরও গ্রেপ্তার করতে পারতো, মামলা দিতে পারতো। কিন্তু এইভাবে নির্দয়ভাবে পিটানো এটা মোটেই উচিত হয়নি। আমরা এটা আমি তো ওই সময় সরকারের আমলে আমি যখন নির্যাতিত হয়েছি, পুলিশের পিটা খেয়েছি, এরশাদের আমলে খেয়েছি, বিগত সরকারের আমলে খেয়েছি, পুলিশের দ্বারা খেয়েছি, আওয়ামী লীগের সন্ত্রাসীর দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি, কিন্তু সেটা আমার উপর একটা আক্রোশ থাকতে পারে বা একটা ঘটনা। কিন্তু নূরের অফিসের সামনে যখন সে সাংবাদিক সামনে প্রস্তুতি নিচ্ছে, ওই জায়গাটা গিয়ে হামলাটা, ওখান তো গাড়ি ঘোড়া আমরা ভাঙচুর করেনি বা কোনো কিছুই না। এই ঘটনাটা অবশ্যই নিন্দনীয়। এই ঘটনাটা আমি দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের 5 জন আহত হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই কাজটা করেছে। এখানে করলে আমি বললাম, আমার বক্তব্যটা হয়তো আমি এভাবে বলতাম না যে ঘটনা পরিপ্রেক্ষিত হয়েছে। ভিডিও দেখা যাচ্ছে টয়লেটও ভেঙে বের করার চেষ্টা করা, ওখানে গিয়ে না, এই ঘটনাতে আমাদের পার্টি অফিস থেকে আমাদেরকে 154 জন গ্রেপ্তার করেছিল। মহাসচিব সাদিক হোসেন খোকা, আব্দুল হোসেন চৌধুরী, আমি, আমাদের লামান সব দেখছেন না কীভাবে সেদিন মেহেদি ডিসি মেহেদি কীভাবে কী ভাষায় সে গিয়ে আমাদের অফিসটা ভাঙলাম। তো মহাসচিবের রুমে বসাছিলাম, সাদিক হোসেন খোকা আমরা, বলছে সাদিক খোকা ভাই বেরো আসেন। তখন খোকা ধমক দিয়ে, ছাড় বলো, ছাড়, খোকা না, খোকা হয় না, ছাড় বলো। এই যে উদ্যোক্তা তারা দেখিয়েছেন, তারা কোথায়? তো এখনও কি আমরা সেই জায়গায় আবার ফিরে যাব? কালকের ঘটনাটা এটা আসলে আমাদের কাছে খুবই কষ্টদায়ক ব্যাপার। সেনাবাহিনী আমাদের 5ই আগস্ট সফল বিপ্লবের ক্ষেত্রে সেনাবাহিনীর অবদান আছে। সেনাবাহিনী যদি ওই বিজেপি যার পাহাড় দেওয়ার কথা বর্ডারে, তারা যেমন ঘোষণা দিল আমরা আন্দোলন দমিয়েই তারপরে আমরা ক্ষান্ত হব, যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তারপরে র্যাব, সোয়াট, বিভিন্ন পুলিশ যে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে, তারা সেনাবাহিনী সেই জায়গায় সংযত ছিল। এবং সেনাবাহিনী সংযত ছিল, এমনকি সেই সময় কিন্তু স্লোগান দিত, মানে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেদিন মিছিলকারীরা, আন্দোলনকারীরা স্লোগান দিত, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। কিন্তু এই ধরনের সেনাবাহিনী সেই সময় এইরকম তারা ধৈর্য ধারণ করলো এবং তারা সেদিন যদি ওইভাবে ওই হেলিকপ্টার থেকে যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে ওই ধরনের যদি কোনো ঘটনা ঘটাতো, তাহলে এই আন্দোলন আরও মানুষের জীবন যেত, শহীদের তালিকা বাড়তো। হয়তো একটা পর্যায়ে আন্দোলন তো কোনো সময় এই আন্দোলন কোনদিন ব্যর্থ হয় না, হয়তো 1.5 শতাধিক মানুষ শহীদ হয়েছে, 5,000 হতে পারতো, 10,000 হতে পারতো, কিন্তু সরকারকে বিধান নিতেই হতো। কারণ একেবারেই গঠনতন্ত্রকে পদদলিত করে, সংবিধানকে পদদলিত করে, নিজের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে, এই যে আওয়ামী লীগ নমিশন দিল একজনকে, আবার সাধারণ দাঁড় করিয়ে দিল, তার পতন তো হবেই। একটা বিষয় যে নির্বাচন যেহেতু একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, কিন্তু আমরা যদি একটু তাকাই যে আওয়ামী লীগের সময় সেনাবাহিনী সহ যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো, সেগুলোকে মানে আওয়ামী লীগের সময় যে 3টি নির্বাচন নিয়ে যে সমালোচনা রয়েছে, সেগুলোর পিছনে এই কাঠামোগুলোর তো দায় অনেক। সেই জায়গায় সংস্কার হয়েছে কিনা মোটেও, বা এই সংস্কার ছাড়া আসলে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা এখানে আইন শৃঙ্খলা বাহিনী, এটা যে বিষয়গুলো রয়েছে, এখানে কত বছর পরে সংস্কার, কত বছর ধরে করবেন, তারপর কারা আসবে? আপনি রাতারাতি সেনাবাহিনীর সব সদস্যকে বিদায় করতে পারবেন, এসপি সব বাড়ি পাঠিয়ে দিতে পারবেন, ডিসিকে বলতে পারবেন যে বাড়িতে চলে যান, সচিবদেরকে পাল্টাতে, এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারেন, বাদ দিতে পারবেন। তো আপনি রাতারাতি একটা ওসি বানাতে পারবেন না, রাতারাতি একটা এসপি বানানো বহুত কঠিন ব্যাপার। অত এদের দিয়েই করতে হবে। তাই আমি মনে করি নির্বাচন করাটা সহজ, এই কারণে বলবো যে এই বাংলাদেশের এই চৌকোর সেনাবাহিনীর বিজেপি থাকা সত্ত্বেও 86-এ রাতের বেলা ভোট না কাটলেও দিনের বেলা ভোট কেটে 48 ঘন্টা রেডিয়েশন বন্ধ রেখেছিল এরশাদ। 88-এ আমরা সব দল মিলে নির্বাচন করতে ঠেকাতে চেয়েছিলাম, পারি নাই। সেখানে এই বাহিনীগুলি সহায়তা করেছে, তারা এখানে বলেছে না কোনো দল নির্বাচন করছে না, তা না। আবার যদি 15 ফেব্রুয়ারি ম্যাডাম খালেদা যে ইতিহাসে তার স্বর্ণাক্ষর নাম লেখা থাকবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্য নির্বাচনটা করেছিলেন, এবং উনি তার প্রমাণ হিসাবে প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক বিধান পাশ করেছিলেন এবং 30 মাস পদত্যাগ করেছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তো সেদিনও নির্বাচনকেও ঠেকাতে পারেনি সব মিলে। আবার 2014 সালে সব দল মিলে নির্বাচন আবার ঠেকাতে পারেনি, 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, বাদ বাকিগুলি নির্বাচন হয়ে গেল, ঠেকানো যায়নি। তারপরে 2018 সালে এরাই ছিল,
এই সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, চৌকস প্রশাসন ছিল, রাতের বেলা ভোট কেটে নিয়ে গেল। আমাদের ক্ষতবিক্ষত, আমরা কতগুলি আহত হলাম, আমি সহ, মানে মৎস্যজীবীর ওখানে আক্রমণ থেকে শুরু করে। তো এই চৌকস বাহিনীর ব্যাপার না, ব্যাপারটা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমাদের দেশের এই বাহিনীগুলি তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর স্বার্থে তার অনৈতিক কাজটা করতে বাধ্য হয় তখনই যখন সে প্রতিবাদ করলে তার চাকরিটা চলে গেলে তার ছেলেমেয়েরা লেখাপড়া যেভাবে করতে হতো লেখাপড়া করতে পারবে না, তার জীবনটা অনিশ্চিত হয়ে যাবে। এই জন্য মনের ইচ্ছা না থাকলে অনেকে করেছে। আবার অনেকেই, যেমন সেনাবাহিনীর একটা কলঙ্কিত জেনারেল ছিলেন সেনাপ্রধান, তার নাম কি? বাংলাদেশের এত বই লেখা হবে একসময়, প্রশ্ন করে দেওয়া তো সেই সেনাপ্রধানের নাম কি? সবাই বলে জেনারেল আজিজ। জেনারেল আজিজ 18 সালের নির্বাচনের পর 14 সালের নির্বাচনে উনি বিডিআর পক্ষ থেকে বলছিল গুলি কি আমরা এমনি এমনি দেওয়া হয়েছে, আমরা কিন্তু এমনি এমনি গুলি নিয়ে ঘুরবো না, এই যে হুমকি, যার উচিতই না, তার বড়াই তা থাকার কথা। এই সেনাপ্রধান 18 সালের নির্বাচনের পর যখন বললেন এত ভালো নির্বাচন ইতিপূর্বে কোনোদিন হয়নি এই দেশে, আমি আহত ছিলাম মারাত্মক। আমি যখন সুস্থ মোটামুটি হয়ে যখন টক শোতে গেলাম তখন আমি প্রথম দিনেই বলেছিলাম যে অনির্বাচিত সরকারই বলো, যেহেতু রাতের বেলা ভোট হয়েছে, তারপরে বললো আপনি প্রধানমন্ত্রী যেভাবে হয়েছেন তো এক্ষুনি এই সেনাপ্রধানকে চাকরির থেকে বিদায় করে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে রিমান্ডে নেন। কীভাবে সে একজন সেনাপ্রধান বলে এত ভালো নির্বাচন কোনোদিন হয়নি? তাহলে কি বাংলাদেশের অতীতের নির্বাচনগুলি হয়েছে আপনার 2001, 2001, 96 কি 91, 96, 2001, সব 2008, তাহলে সবগুলি নির্বাচন কি সব খারাপ হয়েছে? অতএব তাকে গ্রেপ্তার করা উচিত। এই যে সেনাবাহিনী প্রধান, সে নিজেতে অনৈতিক ছিল, তার ভাইদের কেলেঙ্কারির কথা সবাই জানেন, কিভাবে সে তার ভাইদেরকে সেনাগঞ্জে নিয়ে আসছে, কীভাবে বিয়েতে নিয়ে আসছে, কীভাবে বিদেশ পাঠিয়েছে, এত অপকর্ম করেছে। তো সে তো চৌকর বাহিনী, সে বিজেপির প্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তো তার মানসিকতা কী ছিল? তো এই জন্য বলছি এবার যেহেতু কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অতএব নির্বাচনের, আমি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন বলবো এই বক্তব্যটা দেওয়াটা মোটেই সমীচীন হয়নি। এই কথাটা বলা মোটেই উচিত হয়নি যে এইবার নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ। মনের ভিতরে থাক, আপনার মনের ভিতর থাক, আপনার দৃঢ়তার সাথে বলতে হবে যে বাংলাদেশে কোনোদিনও কেউ নির্বাচন বানচাল করতে পারেনি, অতএব এবার নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন বানচাল যারা করতে চাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। তাহলে কিন্তু এই যে যারা এইসব করতেছে, আপনার সংবিধানে পেয়ার সিস্টেম নয়, পেয়ার যদি হয় আপনার স্বতন্ত্র প্রার্থীদের কী করবেন? পেয়ার সিস্টেমে স্বতন্ত্র প্রার্থীরা যাদেরকে নির্বাচন করতে চায় তাদের কীভাবে আপনি নির্ধারণ করবেন? কীভাবে তাদেরকে আপনার ভাগ দেবেন? তারা যদি ধরেন 20 লাখ ভোট পায় বা 30 লাখ ভোট পায় সব স্বতন্ত্র প্রার্থী, তাহলে ওখানে দেবেন কাকে দেবেন আপনি? তারপরে আপনার এলাকায় আপনি ভোট পেলেন বেশি, আমি কম পেলাম, ধরেন আপনি ধানশির ভোট পেলেন 2 লাখ, আমি দাঁড়িপাল্লা ভোট পেলাম 50,000, সে ওখানে যদি সিস্টেম ঘুরে ফিরে যদি দাঁড়িপাল্লার লোককে যদি বলা যায় যে এই জায়গায় এই সিটটা, আপনার এই সিটটা দাঁড়িপাল্লার লোককে দেওয়া হবে, আমাদের লোককে দেওয়া, আপনি কি মানবেন? তো এই যে দীর্ঘগুলো করতেছে, আর সব জায়গায় ধর আমি বর্তমান যদি বাংলাদেশের নির্বাচন যেটা হবে সেই নির্বাচন আমি বলতে চাই, জনগণের উপর ভরসা রেখে বিশ্বাস রেখে বলতে চাই। তা এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে, বিএনপির নেতৃত্বের কাছে বলেন, বিএনপির অর্জনের কথা বলেন, বিএনপির অর্জনের বিসর্জনের কথা, সব কিছু মিলিয়ে যদি বলেন, কেউ ধারে কাছে আছে? এই দেশের উন্নয়ন, উন্নতি, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, বহুদূর গণতন্ত্র প্রবর্তন, তারপরে আপনার এই যে ম্যানপাওয়ার বলেন, ইরিগেশন বলেন, গার্মেন্ট বলেন, আপনার এই যে সমস্ত এসব কিছুর সাথে শিক্ষার বিনিয়োগ, খাদ্য কর্মসূচি বলেন, কৃষকদের ঋণ মুক্তি বলেন, সব তো জিয়াউর রহমান ম্যাডাম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। আর কোনো দলের হাত দিয়ে হয়েছে? তারা কি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে? একটা উন্নয়নের কথা বলুক যে এই উন্নয়নটা আমরা করেছি, আমাদের হাত দিয়ে এটা করেছে। যা কিছু আজকে দেখছেন উন্নয়নের জায়গা, এটার সাথে বিএনপির সব জায়গায় রয়েছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শেষ করি, হঠাৎ করে দেখি যে আজকে রঙিন টেলিভিশন এই দেখা যাবে, কি একটা কালার রঙিন দেখা যাবে, সত্যি রঙিন টেলিভিশন, ওই তো বিএনপি। এখন এটা এর সাথে সাথে যুগের সাথে সাথে ফটোকপি মেশিন আগে ছিল, আসছে। তো যা কিছু করা, যা কিছু বলা, এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলি আছে, কারোরই কোনো এই সমস্ত রাষ্ট্রীয় কোনো কাঠামো মেরামত বলেন, উন্নয়ন বলেন, কোনো কর্মের সাথে কেউ জড়িত না। আর বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধাবোধ, বেগম খালেদা জিয়ার বিশ্বাস আছে। তারেক রহমান এই যে দীর্ঘ কত বছর ধরে বিদেশে আছেন, তার কথাবার্তা বক্তব্যের মধ্য দিয়ে
ইতিমধ্যে তারেক রহমানকে জনমানুষের নেতা হয়ে গেছে, বিএনপির নেতা শুধু না। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি আগামী দিনে দুই একটা বাদ আমি সব বলবো না, বলার আমার ঠিকও না, সেইগুলিতে বিএনপি ম্যাক্সিমাম আসন ভিত্তিক পিয়ারের কথা হবে না জানি, তারপরে বলবো যদি হয় সেখানে ফার্স্ট হলে আপনি কী করবেন, শেষ কথাটা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, ডাকসু নির্বাচন আমি স্টেট বলতে চাই 5ই জুলাই আন্দোলনে 5ই আগস্ট পর্যন্ত যাদের কোনো ছবি নাই আন্দোলনের মাঠে, যাদের ছবি আছে ছাত্রলীগের সাথে হেলমেট মাথায় দিয়ে যারা অত্যাচার করেছে, মেয়েদের অত্যাচার করেছে, তারা কেউ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে না, নির্বাচিত হওয়া তো পরে কথা। প্রশাসনের কাছে বলবো এইগুলো ধরে সুনির্দিষ্ট অভিযোগ আছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই ছাত্রলীগের নেতারা শিবিরের নাম ধারণ করে তারা নির্বাচন করতে না পারে, এটা আহ্বান জানাচ্ছি। ভোটারদেরকে আমি সেই আহ্বান জানাচ্ছি। আলোচনা অংশে হাবিবুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।